আসসালামু আলাইকুম, সবাইকে মিডিয়া শিক্ষা পরিবারে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন চ্যাপ্টারে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, দ্রাব্যতা। তো বেসিক্যালি দ্রাব্যতা নিয়ে পড়তে গেলে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা যেটাতে হয় যে দ্রাব্যতাটাকে আসলে আমাদের প্রচলিত যেসব বইগুলো আছে বাজারে, সেই সব বইগুলোতে এক একজন রাইটার এক একভাবে হচ্ছে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছে। তো দ্রাব্যতা নিয়ে পড়তে গেলে আমরা মোটামুটি দ্রাব্যতাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। দ্রাব্যতার সংজ্ঞাটাকে একটা হচ্ছে সনাতনী সংজ্ঞা আর একটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। তো প্রথমে আজকে আমরা দ্রাব্যতার সনাতনী সংজ্ঞাটা দেখব। দ্রাব্যতার সনাতনী সংজ্ঞাতে যেটা বলা হচ্ছে, দেখো লেখা আছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, তো প্রথমেই আসি নির্দিষ্ট তাপমাত্রাটার নিচে একটা আন্ডারলাইন করি যে দ্রাব্যতা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা রাশি, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হলে, তাপমাত্রা চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, এইটা হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, যে 100 গ্রাম দ্রাবকে সনাতনী সংজ্ঞা অনুযায়ী দ্রাব্যতার যে সংজ্ঞাটা দাঁড় করানো হয়েছে সেই জায়গাতে স্কেল ফিক্সড করা হয়েছে হচ্ছে 100 গ্রাম দ্রাবক। অর্থাৎ আমরা যাবতীয় যত হিসাব নিকাশ করব সনাতনী সংজ্ঞা অনুযায়ী, সেইখানে আমরা স্কেলটা ফিক্সড রাখবো হচ্ছে 100 গ্রাম দ্রাবকে। তাহলে যেটা বলতেছিলাম, দ্রাব্যতা কি, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, অথবা ওই 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে। এখন দ্রবণ হচ্ছে মোটামুটি 3 প্রকার। একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এর ভিতরে আমরা যদি সম্পৃক্ত দ্রবণ নিয়ে একটু কথা বলি, সম্পৃক্ত দ্রবণটা কি, যে মনে করো যতটুকু তুমি হচ্ছে একটা দ্রাবক নিলা, ওই দ্রাবক সর্বোচ্চ যতটুকু পরিমাণ দ্রব্য তার নিজের ভিতরে দ্রবীভূত করে রাখতে পারবে, ততটুকু পরিমাণই দ্রব্য তুমি যদি ব্যবহার করো, সেই দ্রবণটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে কি বলছিলাম, যে ওই 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যতটুকু দ্রব্য প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। তো চলো আমরা ছোট্ট কয়েকটা ম্যাথ দিয়ে এই সংজ্ঞাটার সাথে আমাদের কনসেপ্টটা আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে নিই। মনে করো যে একটা ম্যাথ দেওয়া আছে যে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো যে 300 গ্রাম পানিতে সর্বোচ্চ 75 গ্রাম কপার সালফেট দ্রবীভূত থাকতে পারে। এখান থেকে কোশ্চেন করছে যে ওই তাপমাত্রায় কপার সালফেটের দ্রাব্যতা নির্ণয় করো। তো আসো আমরা ম্যাথটা করবো এবং সংজ্ঞার সাথে আমরা আমাদের কনসেপ্টটা আরেকটু ভালোভাবে মিলাই নেব। তো প্রথমে যেটা বলা হচ্ছে যে দেখো এই জায়গাতে আমাদের দ্রাবকের যে পরিমাণটা দেওয়া আছে, দ্রাবকের পরিমাণটা কিন্তু ভরে দেওয়া আছে 300 গ্রাম পানি, আর আমাদের যে দ্রবের যে পরিমাণটা দেওয়া আছে দেখো সেটা আছে হচ্ছে 75 গ্রাম কপার সালফেট। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখানে আমাদের কাছে দেওয়া আছে কি, এখানে দেখো যে 300 গ্রাম দ্রাবকে দ্রব্য দ্রবীভূত থাকতে পারে 75 গ্রাম। তাহলে আমাদের যে সংজ্ঞা, ওই সংজ্ঞা বা ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যদি ম্যাথটা সাজাতে চাই, আমরা বলছিলাম যে সনাতনী সংজ্ঞা অনুসারে আমাদের যে স্কেল, দ্রাবক নির্ণয় করার জন্য যে স্কেল, সেটা হচ্ছে 100 গ্রাম দ্রাবকে, অর্থাৎ যাবতীয় যত হিসাব নিকাশ করা হবে সব কিন্তু এই 100 গ্রাম দ্রাবকটাকে ফিক্সড ধরে রেখে। তাহলে 300 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে হচ্ছে 75 গ্রাম। তাহলে আমরা ক্যালকুলেশনের জন্য এখন কি করব, যে আমরা 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য থাকতে পারে সেটা বের করে নিব। অতএব 100 গ্রাম দ্রাবকে দ্রব্য দ্রবীভূত থাকতে পারে কত হবে, 75 × 100 ডিভাইডেড বাই 300 গ্রাম। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কাটাকাটি করে থাকে হচ্ছে 25 গ্রাম। তাহলে এখন দেখো যে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ কতটুকু পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, 25 গ্রাম। বা উল্টাভাবে আমরা এইভাবে কথা বলতে পারি যে আমরা যদি ওই 100 গ্রাম দ্রাবকে এই 25 গ্রাম পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারি, তাহলে ওই 100 গ্রাম দ্রাবকটা আমাদের সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, অতএব 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার সালফেটের দ্রাব্যতা
5। সনাতনী সংজ্ঞা অনুসারে আমরা ন্যাচারালি দ্রাব্যতার কোনো একক ব্যবহার করব না, কারণ আসলে হচ্ছে এখানে গ্রাম বা গ্রামই ব্যবহার করা হয় যে কত গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকতে পারে। সো যেহেতু গ্রাম আর গ্রাম দুইটা এককই ব্যবহার করা হচ্ছে অনুপাত আকারে, তো ওদের এককটা আসলে থাকবে না, কারণ দুইটাতেই তাদের যে এককটা কেটে যাচ্ছে। এই জন্য আমরা মোটামুটি সনাতনী সংজ্ঞা অনুসারে দ্রাব্যতার কোনো একক ব্যবহার করব না। তো আরেকটু অ্যাডভান্স একটা ম্যাথ আমরা দেখলে আমাদের দ্রাব্যতার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই ম্যাথটা এখানে থাকুক, তোমরা তুলে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো আরেকটা ম্যাথ আমরা একটু দেখি সনাতনী সংজ্ঞা অনুসারে। একটু অ্যাডভান্স এই ম্যাথটা মোটামুটি যদি তুমি বুঝে নিতে পারো তাহলে আশা করা যায় যে দ্রাব্যতা সম্পর্কিত আর কোনো তোমার প্রবলেম থাকবে না। তো ধরো কোশ্চেনটা এইরকম, মনে করো যে 60 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে কোনো লবণের দ্রাব্যতা মনে করো যে হচ্ছে 50 ও 42। এখন তোমাকে এখান থেকে কোশ্চেন করা হলো যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলে কতটুকু দ্রব্য অদক্ষিপ্ত হবে? অদক্ষিপ্ত হবে। তো চলো আমরা ম্যাথটা করি। তো প্রথমত আগে আমরা যে ম্যাথটা এখান থেকে যেভাবে ম্যাথটা প্রসিডিউরে আগাবো সেটা হচ্ছে আমরা দেখব যে এই 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 450 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রব্য আছে। দেন আমরা দেখব হচ্ছে ওই 60 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যখন 30 ডিগ্রি সেলসিয়াসে নামায় আনবো তখন ওই 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওই সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রব্য দ্রবীভূত থাকতে পারবে। দেন কতটুকু দ্রব্য আগে ছিল আর তারপরে হচ্ছে কতটুকু দ্রব্য দ্রবীভূত থাকতে পারবে, এই ক্যালকুলেশনটা আমরা যখন করে নিতে পারবো ওই দুইটা টার্মকে আমরা যদি হচ্ছে মাইনাস করে দিই তাহলে বুঝতে পারবো যে কতটুকু দ্রব্য আসলে অদক্ষিপ্ত হবে। তাহলে প্রথম স্টেপে আমরা বের করে নিই যে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আসলে কতটুকু পরিমাণ দ্রব্য আছে। তো সেটা বের করার জন্য আমাদের অনেক কিছু প্রেডিকশন করা লাগবে। আস্তে আস্তে আমরা দেখি। প্রথম স্টেপে আমরা দেখি যে এখানে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের দ্রাব্যতা দেওয়া আছে 50। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 60 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা 50। এই কথাটা একটা সুন্দর একটা লাইন দ্বারা আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই কথাটা রিপ্রেজেন্ট করা যায় এইভাবে, যেহেতু তার 60 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা দেওয়া আছে 50 এবং দ্রাব্যতার সংজ্ঞা অনুসারে কি বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যতটুকু পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারবে, তাই না? তাহলে দ্রাব্যতা 50, এই কথাটা এই জিনিসটা মিন করে কিনা একটু বোঝার ট্রাই করো যে 60 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকতে পারবে 50 গ্রাম। আরেকবার একটু রিপিট করি জায়গাটাতে। দেখো 60 ডিগ্রি সেলসিয়াসে তার দ্রাব্যতা দেওয়া আছে 50 এবং দ্রাব্যতা জিনিসটা কি আমরা একটু সংজ্ঞার দিকে আরেকবার তাকাই যে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, তাই না? তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রাব্যতা 50, এই কথাটা তাহলে কি মিন করতেছে যে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকবে হচ্ছে 50 গ্রাম। এখন এই জায়গা থেকে ফার্দার আরেকটা ক্যালকুলেশন আমার করা দরকার, যেহেতু দেখো আমার এই জায়গাতে 450 গ্রাম দেওয়া আছে, এইটা কিন্তু আমার দ্রাবকের পরিমাণ না, দেখো আমার কিন্তু সম্পৃক্ত দ্রবণের পরিমাণ দেওয়া আছে।
তাহলে এই জায়গাতে আমার যখন ক্যালকুলেশনটা করা লাগবে, তাহলে আমার আগে দেখতে হবে যে আসলে দ্রবণে কতটুকু পরিমাণ দ্রব্য আছে। তাহলে দ্রবণের ভরটা কিভাবে বের করতে পারি, যে দ্রাবকের ভর আর দ্রবের ভরটা যদি আমরা অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমরা দ্রবণের ভর পেয়ে যাব। তাহলে এই জায়গা থেকে ফার্দার আমি লিখতে পারি যে এই যে 100 গ্রাম দ্রাবক আর এই যে 50 গ্রাম দ্রব্য, এই দুইটা মিক্স করলে হয় 150 গ্রাম দ্রবণ। তাহলে কি আমি বলতে পারি যে এই যে 150 গ্রাম দ্রবণে দ্রব্য থাকতে পারে 50 গ্রাম। কারণ কি, যে দ্রাবক ছিল 100 গ্রাম, দ্রব্য আছে 50 গ্রাম, এই দ্রাবকের ভর আর দ্রবের ভর অ্যাড করলে আমরা পাই দ্রবণের ভর। এখন আলাদাভাবে তো তুমি ওই দ্রবণের ভিতরে কোনো দ্রব্য অ্যাড করো নাই, যে দ্রাবকটা ছিল ওইটা থেকেই কিন্তু সেই দ্রবের পরিমাণটা পাচ্ছি, তাই না? দ্রবের পরিমাণটা পাচ্ছি। তাহলে কি তোমার এই 100 আর এই 50 মিলে 150 গ্রাম, এইটা দ্রবণের ভর, আর এই দ্রব্য আছে কিন্তু সেই 50 গ্রামই। এখন আমাদের কাছে দ্রবণের ভরটা কত দেওয়া আছে, 450 গ্রাম। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারবো যে 450 গ্রাম দ্রবণে দ্রব্য থাকতে পারে কত হবে, 50 × 450 ডিভাইডেড বাই 150 গ্রাম। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি, মোটামুটি এখান থেকে 3 হয়, তাহলে এটা হয় মোটামুটি 150 গ্রাম। এখন এই জায়গা থেকে একটু চিন্তা করো, দেখো যে তোমার কাছে দ্রবণ ছিল 450 গ্রাম, আর তুমি ওই দ্রবণের ভিতরে পাচ্ছ 150 গ্রাম। তাহলে এইখান থেকে বলো তো আমাদের দ্রাবকটা আছে কতটুকু। এই জায়গাতে আমরা কি বলতে পারি যে আমাদের দ্রাবকের পরিমাণ কতটুকু, আমাদের দ্রাবকের পরিমাণ কতটুকু হবে, 450 গ্রাম দ্রবণ, তার ভিতরে দ্রব্য আছে 150 গ্রাম। তাহলে এই দুইটাকে মাইনাস করে দিলেই আমরা 300 গ্রাম পেয়ে যাচ্ছি আমার দ্রাবকের পরিমাণ। এই দ্রাবকের পরিমাণটা ভাইয়া আলাদাভাবে কেন বের করলাম, কারণ তোমার কি স্কেলটা কার ভাইয়া, দ্রাবকের স্কেল। এরপরে যখন আমি এই যে 42 নিয়ে কাজ করতে যাব না, তখন তো আমার দ্রাবক ধরে ম্যাপ করা লাগবে, বুঝতে পারছি? এই কারণে আমরা আলাদাভাবে দ্রাবকের পরিমাণটা বের করে নিয়েছি। তাহলে এইবার আমরা দেখব যে 60 ডিগ্রিতে তো আমরা দেখলাম, এবার আমরা দেখব 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কতটুকু দ্রব্য দ্রবীভূত থাকতে পারে। তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারি আবার যে 30 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা 42, 30 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা 42। তাহলে এই জায়গাতে ফার্দার আমি একটা কি লাইনে প্রেডিক্ট করতে পারি যে 30 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকতে পারে 42 গ্রাম, তাই না? কারণ কি, এই যে দ্রাব্যতা, কত গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য থাকে, তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকবে 42। তাহলে আমার কিন্তু এখন দেখো দ্রাবকের পরিমাণ কিন্তু 350 গ্রাম, এটা ফিক্সড। টেম্পারেচারের পরিবর্তনে দ্রাবকের পরিমাণের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যতটুকু পরিমাণ আয়তন আসলে পরিবর্তিত হবে টেম্পারেচারের কারণে, ওটা আমরা আসলে নেগলেক্ট করতে পারি, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো অতএব 300 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকতে পারে 42 × 300 ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে কাটাকাটি করলে হয় 3 দুগুণে 6 আর 3 4 12, তাহলে 126 গ্রাম। তাহলে একটু তাকায় দেখো যে আমার 60 ডিগ্রি সেলসিয়াসে আমার দ্রবের পরিমাণ ছিল 150 গ্রাম, আর 30 ডিগ্রি সেলসিয়াসে আমার দ্রব্য থাকতে পারবে 126 গ্রাম। তাহলে বাকি দ্রব্যটুকু কি হয়ে যাবে, অদক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে অদক্ষিপ্ত দ্রবের পরিমাণ হবে কত, অদক্ষিপ্ত দ্রব্য হবে কতটুকু, এই যে 150 মাইনাস 126 গ্রাম, 24 গ্রাম। এই আমাদের মোটামুটি অ্যান্সার। এই ছিল আমাদের সনাতনী পদ্ধতিতে দ্রাব্যতা নির্ণয় সংক্রান্ত ম্যাথ। বইতে অনেকগুলো ম্যাথ আছে, সেই ম্যাথগুলো তোমরা যদি একটু ভালো মতো দেখো, তাহলে আশা করি কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে।
আসসালামু আলাইকুম, মিডিয়া শিক্ষা পরিবারের সবাইকে স্বাগতম। তো আমরা দেখছিলাম যে দ্রাব্যতার সনাতনী সংজ্ঞা। আজকে দেখব দ্রাব্যতার আধুনিক সংজ্ঞা। দ্রাব্যতার আধুনিক সংজ্ঞা অনুসারে দ্রাব্যতাকে কীভাবে ডিফাইন করা হয়েছে একটু দেখি চলো। বলা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, আগের দিনও বলেছিলাম যে দ্রাব্যতা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে। তো সনাতনী সংজ্ঞাতে ছিল 100 গ্রাম দ্রাবক। হ্যাঁ, 100 গ্রাম দ্রাবক ছিল, ওইখানে স্কেলটা দাঁড় করানো হয়েছিল 100 গ্রাম দ্রাবকে। যাবতীয় হিসাব নিকাশ করা হচ্ছিল সব 100 গ্রাম দ্রাবককে ধরে। কিন্তু আধুনিক সংজ্ঞাতে যে স্কেলটা দাঁড় করানো হয়েছে ওইটা প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণ। প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণ, আই রিপিট দ্রবণ কিন্তু, হ্যাঁ আমাদের ওইখানে যেটা ছিল সেটা কিন্তু ছিল 100 গ্রাম দ্রাবক। প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যতটুকু দ্রবীভূত থাকতে পারে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তো চলো একটা ম্যাথ করি, এই ম্যাথ করলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব দ্রাব্যতার। তো আমরা নর্মাল ম্যাথ দেখতেছি না দ্রাব্যতার, আমরা একটা অ্যাডভান্স ম্যাথই দেখি একটু। যে মনে করো 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে আনা হলো। তাপমাত্রায় নামিয়ে আনা হলো। এতে কতটুকু দ্রব অদক্ষিপ্ত হবে? এখানে দেওয়া আছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 650 গ্রাম পার লিটার এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 150 গ্রাম পার লিটার। তো চলো ম্যাথটা করি আমরা প্রথমে। তো আগে আমরা ওই যে গতবারের হিসাবেই করব। তো আগে দেখব এই 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 350 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রব আছে। দেন আমরা দেখব 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার দ্রবণে কতটুকু দ্রব থাকতে পারবে। তারপরে ওই দুইটাকে আমরা যদি মাইনাস করে দিই তাহলেই আমাদের কতটুকু দ্রব অদক্ষিপ্ত হবে এটা পেয়ে যাব। তো এইখানে আমাদের হাতে যে ক্লুটা দেওয়া আছে সেটা 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। এখানে কিন্তু আবার দেখো দ্রাব্যতার একটা একক ব্যবহার করা হয়েছে গ্রাম পার লিটার, কারণ এই জায়গাতে আমরা হিসাবটা করছি কিসে, দেখো যে কতটুকু দ্রব দ্রবীভূত থাকতে পারে সেটা গ্রাম। আর যেহেতু তোমার স্কেলটা প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে, যাবতীয় হিসাব নিকাশ তুমি সম্পৃক্ত দ্রবণে করবে এবং প্রতি লিটার দ্রবণে নিবা, তাই এইখানে তার আয়তন হিসেবে পার লিটার ব্যবহার করা হয়েছে। তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারি, এখানে আমার কাছে দেওয়া আছে 75 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা 650 গ্রাম পার লিটার। তো এই যে এই মানটুকু থেকে আমরা কি প্রেডিকশন দাঁড় করাতে পারি? আমরা সংজ্ঞার দিকে তাকাই, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে। তাহলে আমরা বলতে পারি 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যতটুকু দ্রব দ্রবীভূত থাকতে পারে সেটাই দ্রাব্যতা। তাহলে কতটুকু দ্রব দ্রবীভূত থাকতে পারবে? 650 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রব দ্রবীভূত আছে কতটুকু? 650 গ্রাম। তাহলে এইখানে আবার একটু তাকায় দেখো, এই জায়গাতে তোমার কাছে যে সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে সেটা 350 মিলিলিটার, যেটা দেওয়া আছে সেটা 300 মিলিলিটার, বা আমরা বলতে পারি 0.3 লিটার। তাহলে এই জায়গাতে আমরা এখন দেখব যে এই 0.3 লিটার বা 300 মিলিলিটারে কতটুকু দ্রব দ্রবীভূত আছে। তাহলে এই জায়গাতে আমরা লিখব 0.3 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রব দ্রবীভূত আছে 650 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 1 দিলেও কি আর না দিলেও কি। তাহলে 650 ইন্টু 3 তার মানে 600 থেকে হয় 180 আর ওটার জন্য হয় 15, তাহলে হবে 195 গ্রাম।
195 গ্রাম হচ্ছে দ্রবীভূত আছে। এরপরে আমরা গতবার যে কাজটা করেছিলাম যে আমরা হচ্ছে দ্রাবকের পরিমাণ আলাদাভাবে বের করে নিয়েছিলাম, এইখানে কিন্তু তোমাকে আলাদাভাবে দ্রাবকের পরিমাণটা বের করার প্রয়োজন নাই, কারণ এই জায়গাতে তোমার কাছে হচ্ছে স্কেলটা কিন্তু দেখো দ্রবণের, আর এখানে তোমার কাছে দ্রবণটাই দেওয়া আছে। তোমাকে এখানে যে কোশ্চেনটা করা হয়েছে সেইখানে তোমার যে ভ্যালুটা প্রোভাইড করা আছে সেটা হচ্ছে দ্রবণেরই ভ্যালু প্রোভাইড করা আছে, দ্রবণের আয়তন প্রোভাইড করা আছে। তোমার কিন্তু আলাদাভাবে দ্রাবকের পরিমাণ বের করে নেওয়ার দরকার নাই, যেটা আমরা সনাতনী পদ্ধতিতে বের করে নিতাম। তাহলে এবার আমরা দেখব হচ্ছে 25 ডিগ্রিতে কতটুকু পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে। তাহলে এই জায়গাতে আবার দেখো বলা আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা কত, 150 গ্রাম পার লিটার। তাহলে এই জায়গা থেকে আমরা কি প্রেডিক্ট করতে পারি, ওই যে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে। তাহলে এই জায়গাতেও আমরা বলতে পারি 1 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রব্য থাকতে পারে কত, 150 গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াসের জন্য, আর এটা করতেছি আমরা 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য। দ্রব্য থাকতে পারে কত, 150 গ্রাম। আচ্ছা, তাহলে এখন আমার কত, আমার দ্রবণের পরিমাণ কত, সম্পৃক্ত দ্রবণের পরিমাণ হচ্ছে 0.3 লিটার। তাহলে অতএব 0.3 লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রব্য থাকতে পারে কতটুকু হবে, 150 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 1 গ্রাম, তাহলে করলে হয় হচ্ছে 45 গ্রাম। 3 দিয়ে গুণ করলে 450, হ্যাঁ 45 গ্রাম, 45 গ্রাম। তাহলে এখন একটু দেখো যে এই জায়গাতে আমার 75 ডিগ্রি সেলসিয়াসে আমার দ্রব্য ছিল হচ্ছে 195 গ্রাম, আর 25 ডিগ্রি সেলসিয়াসে আমার দ্রব্য থাকতে পারবে হচ্ছে 45 গ্রাম। তাহলে কতটুকু পরিমাণে দ্রব্য অদক্ষিপ্ত হয়ে যাবে, অতএব অদক্ষিপ্ত হবে কতটুকু, এই 195 মাইনাস 45 গ্রাম। তাহলে কত হচ্ছে, 150 গ্রাম। এই 150 গ্রাম দ্রব্য অদক্ষিপ্ত হয়ে যাবে। এই ছিল হচ্ছে আমাদের আধুনিক সংজ্ঞা অনুসারে দ্রাব্যতার সংজ্ঞা, আধুনিক নিয়ম অনুসারে দ্রাব্যতার সংজ্ঞা। তো হাজারি স্যারের বইতে এই সংজ্ঞাটাই দাঁড় করানো আছে এবং এই সংজ্ঞা অনুসারে ম্যাথ দেওয়া আছে। তো আমি আশা করব হচ্ছে তোমরা দ্রাব্যতার ম্যাথগুলো আসলে এরকম বেসিক কনসেপ্ট দিয়ে ভেঙে ভেঙে করবা। এরকম যে অনেকগুলো সূত্র আছে, ওই যে সূত্রগুলো দাঁড় করিয়ে আসলে ম্যাথ করতে গেলে হয় কি, যে স্যাররা যদি একটুখানি দ্রবণের জায়গায় দ্রাবক, দ্রাবকের জায়গায় দ্রবণটা দিয়ে দেয়, তাহলে ওই সূত্রে আসলে বসাতে গেলে প্রেডিকশন করাটা অনেক কঠিন হয়ে যায়, ম্যাথগুলো করতে গেলে হয়তো বা ভুল হয়ে যাবে। কিন্তু তুমি যদি বেসিক কনসেপ্টটা বুঝে এরকম ভেঙে ভেঙে ম্যাথ করো, আশা করা যায় প্রত্যেকটা ম্যাথ আসলে অ্যাকুরেটলি তুমি বের করতে পারবা। ধন্যবাদ সবাইকে।